শামীম ওসমান বলছে খেলা হবে আর নারায়ণগঞ্জের রাজনীতিতে এমন কিছু নাম রয়েছে যাদের ঘিরে আজও কৌতূহল, বিতর্ক এবং রাজনৈতিক আলোচনা থামেনি। তাদেরই একজন বিএনপির পদহীন নেতা জাকির খান। দলের কোনো সাংগঠনিক পদে না থাকলেও নগরীর একটি অংশে আজও তার শক্তিশালী প্রভাব রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। কিন্তু কিভাবে একজন সাধারণ তরুণ কর্মী একসময় জেলার সবচেয়ে আলোচিত নেতাদের একজন হয়ে উঠেছিলেন, আর কিভাবেই বা সেই জনপ্রিয়তার পতন ঘটেছিল, ইতিহাসের সেই রোমাঞ্চকর অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মের অনেকেই জানেন না। আজ থাকছে সেই ইতিহাসের প্রথম পর্ব। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী ৮০ দশকে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে প্রয়াত নাসিম ওসমানের সান্নিধ্যেই রাজনীতিতে সক্রিয় হন জাকির খান। সে সময় তিনি ছিলেন একেবারেই তরুণ। দেওভোগের প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় জাকির খান এবং বদিউজ্জামান বদুকে বেশ গুরুত্ব দিতেন নাসিম ওসমান। ৮০ দশকের শেষ ভাগ থেকে ৯০-এর দশকে নারায়ণগঞ্জে রাজনৈতিক সহিংসতা ও সশস্ত্র প্রভাব বিস্তারের সংস্কৃতি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতে সে সময় নাসিম ওসমানের আশেপাশে সারোয়ার, লাল, নিয়াজুল ও মাকসুদ সহ আরও কয়েকজন প্রভাবশালী কর্মীর উত্থান ঘটে। ঠিক ওই সময়েই সারোয়ারের সাথে জাকির খানের এক তীব্র বিরোধ দেখা দেয়। এই দ্বন্দ্বে নাসিম ওসমান সারোয়ারের পক্ষ নেয়। ফলে নাসিম ওসমানের সাথেও একসময় দূরত্ব সৃষ্টি হয় তরুণ জাকির খানের। পরবর্তীতে ১৯৯১ সালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী এবং মতিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, ওই সময়ে মতিন চৌধুরীর মাধ্যমে বিএনপিতে যোগ দেন জাকির খান ও বদিউজ্জামান বদু। অন্যদিকে ঠিক একই সময়ে তোলারাম কলেজ কেন্দ্রিক রাজনীতিতে শামীম ওসমানের রাজনৈতিক অবস্থানও দ্রুত শক্তিশালী হতে থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৎকালীন বিএনপির সরকারের গণতান্ত্রিক মনোভাবের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী বিরোধী শিবিরের প্রতি বেশ নমনীয় আচরণ করেছিলেন। আর মূলত এই সুযোগ ও নমনীয়তার কারণেই নারায়ণগঞ্জে শামীম ওসমানের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত ও শক্তিশালী হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় ৯০ দশকে নারায়ণগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একাধিক সহিংস সংঘর্ষ ঘটে, যা জাতীয় পর্যায়েও আলোচনার জন্ম দেয়। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে শামীম ওসমান সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে তাকে ঘিরে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে তাকে গডফাদার আখ্যায়িত করা হয়েছিল। একই সময়ে ফেনীর তৎকালীন সংসদ সদস্য জয়নাল হাজারীকে ঘিরেও অনুরূপ বিতর্ক দেখা দেয়। এসব ছিল তৎকালীন গণমাধ্যমের প্রতিবেদন ও রাজনৈতিক বিতর্কের অংশ। ঠিক এই সময়টা থেকেই নারায়ণগঞ্জে শামীম ওসমানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেন জাকির খান। ফলে ধীরে ধীরে বিএনপির তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হতে থাকে। তখন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন বর্তমান মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। স্থানীয় রাজনৈতিক মহলের ভাষ্য অনুযায়ী টিপুর সঙ্গে বিরোধের জেরে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে সরিয়ে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় জাকির খানকে। এরপর রাজনৈতিক সহিংসতার বিভিন্ন মামলায় জাকির খান গ্রেপ্তার হন। সেই সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। জাকির খানের সমর্থকদের দাবি, কারাবাসকালীন সময়ে তিনি তীব্র রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েছিলেন। তবে এই কারাবাসের পর জাকির খানের জনপ্রিয়তা যেন আরও বহুগুণ বেড়ে যায়। অনেক রাজনৈতিক পর্যবেক্ষকের মতে সেই সময় নারায়ণগঞ্জে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে তিনি সবচেয়ে জনপ্রিয় নেতায় পরিণত হন। ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এলে কারামুক্ত হন জাকির খান। মুক্তির পর নারায়ণগঞ্জ শহরে ডিআইটি এলাকায় তাকে এক ঐতিহাসিক সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে ওই অনুষ্ঠানে বিগত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় জনসমাগম হয়েছিল। অনেকেই এটিকে জাকির খানের রাজনৈতিক জীবনের সর্বোচ্চ জনপ্রিয়তার মুহূর্ত হিসেবে বিবেচনা করেন। কিন্তু সেই জনপ্রিয়তা কি তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছিলেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে না, সেই জনপ্রিয়তা তিনি ধরে রাখতে পারেননি। ২০০১ সালের পর নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে শক্তির ভারসাম্য পরিবর্তন হতে থাকে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী যুবদল নেতা মমিন উল্লাহ ডেভিড এবং ছাত্রদলের জাকির খানকে ঘিরে নগরীতে দুটি পৃথক প্রভাবলয় গড়ে ওঠে। শহরের উত্তরাংশে ডেভিড এবং দক্ষিণাংশে জাকির খানের অনুসারীদের প্রভাব বাড়তে থাকে বলে তখন আলোচনা ছিল। এদিকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে দেশ জুড়ে সন্ত্রাস দমনের ঘোষণা দেন। প্রথমে সতর্কবার্তা, পরে সেনাবাহিনীর সহায়তায় অপারেশন ক্লিন হার্ট এবং পরবর্তীতে র্যাব গঠনের মাধ্যমে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু হয়। সেই অভিযানের বড় প্রভাব পড়ে নারায়ণগঞ্জেও। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান পরিচালিত হয়। এই সময়ে একাধিক ব্যক্তি বন্দুকযুদ্ধে নিহত হন, যাদের মধ্যে যুবদল নেতা মমিনুল্লাহ ডেভিডও ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও চাপ বাড়ার পর এক পর্যায়ে জাকির খান দেশ ছেড়ে বিদেশে চলে যান বলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। ফলে যে নেতা আওয়ামী লীগ সরকারের সময় গ্রেপ্তার ও কারাবাসের কারণে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন, তার রাজনৈতিক প্রভাবের অবনতি শুরু হয় নিজের দল বিএনপি সরকারের আমলেই। দীর্ঘ সময় পর আবারও নারায়ণগঞ্জে ফিরেছেন জাকির খান। কিন্তু তিনি এখন কি করছেন, রাজনৈতিকভাবে কোথায় অবস্থান করছেন তিনি, আর দলীয় রাজনীতিতে তার ভবিষ্যৎই বা কী? এইসব প্রশ্নের উত্তর এবং জাকির খানের রাজনীতির পরবর্তী অধ্যায় নিয়ে খুব শীঘ্রই আসছে আমাদের বিশেষ আয়োজনের দ্বিতীয় পর্ব। জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।